আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তোর ইচ্ছে তো বিদেশ যাওয়ার, সেটা তো আজ যাচ্ছিসই। সবসময় বিদেশ বিদেশ বলা বন্ধ কর খেও। এটা এখন আমার জীবনের সবচেয়ে বাজে ডিসিশন মনে হচ্ছে। বাজে ডিসিশনটা কি কোনোভাবে বাতিল করা যায় না? সম্ভব নয়, বাবা কোনোভাবেই মানবে না। ভালোবাসাটাকে কেন ধরে রাখলি না? জেদের বসে সিদ্ধান্তটা আজ তোকে দেখ কি কষ্ট দিচ্ছে। কষ্টটা আজ নতুন নয় খেয়া, বহু বছর ধরেই বয়ে আসছি। বিদেশ যাওয়ার ভাবনাটা এলো কেন? তার থেকে নিজেকে লুকাতে। খেয়া কোল হতে কেয়ার মাথা তুলে নিচের দিকে আলোকপাত করে, দুহাতের পৃষ্ঠে কেয়ার গাল মুছে দিতে দিতে কোমল গলেই বলে, পারলি না তো নিজেকে লুকাতে তার থেকে? পালাচ্ছি তো, এই যে চলে যাচ্ছি। ধরে রাখ প্লিজ। কেয়া মলিন হাসে, অনুভব করে বুকের ভিতরে ব্যথাটা তাকে আবারও নাড়া দিয়ে যাচ্ছে গোপনীয় সুরে। স্তব্ধতা মাখা স্বর ভেদ করে বলে, সে ধরে রাখলে থেকে যেতাম। ভোরের আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে এতক্ষণে। ধরণী স্ফুটিত হচ্ছে সাড়ম্বরে। কোনো এক কমলিনীর বিদায়ের বেদনাকে রাঙিয়ে দিয়ে যায় প্রকৃতি নিশ্চুপে। তার ব্যথিত মুখকমলের সঙ্গে চাপা কষ্টের রেশ সহতরাকে বিভ্রান্ত করে তোলে ক্রমশ। আগলে নেয় নিজের মাঝে সেই ভগ্ন রীতিটাকে। মধ্যাহ্ন সময় 2টা। কন্যার বিদেশ যাত্রার কারণে বিদায়ী পর্ব সারতে কবির ম্যানশনে নিমন্ত্রিত পারিবারিক আত্মীয় স্বজন এসেছেন। কুঞ্জবন হতে অতিথি সমাগম। শাহরিয়ার আর নির্বাদে উপস্থিত হয়েছে মিসেস নাজিয়া এবং মহসিন আলী খান। নীরের কলেজ শেষে কোচিং অন্যদিকে। শাহরিয়ার ভার্সিটির ব্যস্ততা অনুপস্থিতির খাতায় লিখিয়েছে নাম। লিভিং রুম জুড়ে কথোপকথন চলছে বাড়ির সব পুরুষদের। জয়ী সাহেবের ঘনিষ্ঠ 2-1 ব্যক্তিবর্গ এসেছেন পারিবারিক সূত্রতার ভিত্তিতে। যদিও তারা তার দলে নেতাকর্মী, তবুও অধিক কাছের হওয়াতে স্থান পেয়েছেন এই ফ্যামিলি ইভেন্টে। জয়ী সাহেব ধীর গতিতে উঠে দাঁড়ান বসা ছেড়ে। সবাইকে এক্সকিউজ দেখে মোহাম্মদ আলী খানকে সূক্ষ্ম ইশারায় সরিয়ে আনেন কিছুটা দূরত্বে। মুখে চিন্তার ভাঁজ বজায় রেখে ধীর কণ্ঠে বলেন, বিআই সাহেব, আমার ছোট মেয়ে জামাই হিসেবে আপনার ছেলে 100-তে 100, সব ঠিক আছে, কিন্তু রাজনীতিতে তার অদরকারি হস্তক্ষেপটা কি খুব প্রয়োজনীয়? কেন সে এতটা ডেসপারেট? সমস্যাটা কি? মোহাম্মদ আলী খান পিছনে দুহাত মুষ্টিবদ্ধ করে মৃদুভাবে মাথা তোলান। স্বাভাবিক স্বরে বলেন, আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি, ঠিক, কিন্তু অতিরিক্ত নয়, যা সে নয়। অদরকারি কাজ বা কথা মহাদ্বীপ সচরাচর এড়িয়ে চলে। মানে বাবা হিসেবে আমি যতটুকু জানি আর কি। কিন্তু আমার মনে হয় এই বিষয়টার ক্ষেত্রে সে তার স্বভাব বহির্ভূত কাজ করছে, নিজেকে এক অনিশ্চয়তার ভিড়ে ঠেলে দিচ্ছে, যার কোনো দরকার নেই। পুলিশ প্রশাসন রয়েছে, সে কেন মানছে না? তাকে যে হারে সবাই টার্গেট করে রেখেছে, জীবন তো একদম হাতের মুঠোয়, যে কোনো সময় যা কিছু করতে পারে। দেখুন বিআই সাহেব, ও আর্মির একজন মেজর। বলবো না খুব উচ্চতর ক্ষমতা ওর হাতে রয়েছে, বা পুলিশ প্রশাসন ওর হাতের মুঠোয় রয়েছে, তবে ওর যা আছে, যা অর্জন করে নেয়, সেটা দিয়ে বেশ এগোতে পারে। নিশ্চয়তা মহাদেবের পেশাই নেই, ওর জীবনটাই অনিশ্চয়তায় ঘেরা, আর সেটা আমি বাবা হয়ে ওর দোকানে ব্যাচ পড়ানোর সময় মেনে নিয়েছি। সেক্ষেত্রে আপনি প্লিজ দুশ্চিন্তা করবেন না, ও জানে ওর কি হয়েছে। যা করছে ভুল করছে, চোখের দৃষ্টিতে স্পষ্ট তো। রাজনীতির কবলে পড়লে সে জীবনে শুধু অন্ধকারটাকেই দেখতে পাবে। অন্যের বিরুদ্ধে লড়তে গেলে প্রতিঘাত সহ্য করতে হবে, সত্যি, বাট আলোর দেখাটাই পাবে, অন্ধকার নয়। জয়ী সাহেবের চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে যায় সম্মুখ উপস্থিত মানুষটাকে দেখে। ছেলে বাবা মা একে অপরের পরিপূরক যেন। কথার ধরন, ভঙ্গিমা, সাহসিকতা সবারই সমান সমান প্রায়। ভেবেছিল বাবাকে দিয়ে ছেলেকে নিয়ন্ত্রণে আনবে, সরিয়ে আনবে তাদের পিছু হতে, কিন্তু সব কিছুই তো বিপরীত। ধারণাটুকুও মিথ্যা হলো। ছেলের বাবাও ছেলের চেয়ে কোনো অংশে কম নয়। সে অতিরিক্ত বাড়াবাড়ি করছে, আপনি শাসন করুন বিআই সাহেব, আটকান ছেলেকে। একবার ক্রোধের শিকারে নিজেকে জড়ালে পরিণতি ভয়াবহ হবে। বেয়াদবি বা কোনো আইন বিরোধী কাজ করলে আমাকে জানাবেন। যে শাসনে সে দ্বিতীয়বার এই কাজটা করতে ভয় পাবে, সেই শাসনটুকুই করব। ভুল করছেন, এতটা স্বাধীনতা দেওয়া উচিত নয়। আমার এখানে স্বাধীনতা দেওয়ার কিছুই নেই বিআই সাহেব। ছেলে বড় হয়েছে, তার পেশাগত জীবনে সে দায়িত্ববদ্ধ। আমার বা আপনার সলা পরামর্শে সে তার কাজের ধারা পরিবর্তন করবে না কখনোই। আর সবচেয়ে বড় কথা, যার যার কর্মফল সে ভোগ করবে।
মাহাদীপের কর্মফল মাহাদীপকে ভোগ করতে দিন। জয়ী সাহেব থ হয়ে দাঁড়িয়ে থাকেন একচিত্তে। কাকে কি বোঝাতে এসেছিলেন তিনি, বরং উল্টো বুঝ দিয়ে তাকে থামিয়ে দিলেন উনি। সাহসের সীমারেখায় এরা একটা পরিবারের সবাই যে এভাবে এগিয়ে থাকতে পারে জানা ছিল না তার। আজকের দিনে এসব বাদ দিন তো, মেয়েটা চলে যাচ্ছে আর আমরা সেদিকেই ফোকাস করি। এসব কঠিন কাজকর্ম আপনারা পরে বুঝে নেবেন। আসুন তো, ডাক্তার কি খাওয়া দাওয়া দাগ টেনে দিয়েছে? মোহাম্মদ আলী খান জহির সাহেবকে উদ্দীপ্ত করতেই জহির সাহেব নিজের চিন্তা চেতনাকে দমিয়ে ফেলে ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়েন। মুখে জোরপূর্বক হাসি টেনে তার কথাই সায় জানায়। দিল তো ডাকতে নে, তবুও একটু খেলে সমস্যা নেই। মোহাম্মদ আলী খান উচ্চস্বরে হাসতে হাসতে বলেন। খাবার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। দুপুর 2:30টার দিকে বসে খাবারের আসর। ডাইনিং জুড়ে আজ অগণিত পদের ভার। দেখে মনে হচ্ছে কি আর বিদায় পর্ব নয়, আকদ পর্বের আয়োজন করা হয়েছে ছোটোখাটো। ইলিশ পোলাও থেকে শুরু করে খাসির রেজেলা, কোপ্তা থেকে কাবাব, সব কিছুর সমারোহে টেবিল ভরপুর। শুধু যেন জামাই সাহেবের দেখা নেই। সময় গড়িয়ে যায় আরও 10 মিনিট। একজন ব্যক্তির অপেক্ষা থেকে অতঃপর খেতে বসেছেন বাড়ির সব পুরুষ সদস্য, যার জন্য অপেক্ষায় অন্তমুখ। তার আসতে কিছুটা সময় লেট হবে আরও। জানিয়েছে তার জন্য অপেক্ষা না করে খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে। মিসেস শিরিন, কলি এবং খেয়ার চাচি মিলে সবাইকে খাবার সার্ভ করছেন। মিসেস সালমা হাত বাড়ালেও মিসেস শিরিন বহু অনুরোধে তাকে আজকের জন্য বিরতি নিতে বলেন। খেয়ার বড় দাদু কায়সার সাবেক স্ত্রী এসেছেন সিলেট হতে কাল। মূলত তাদের আসার উদ্দেশ্য অসুস্থ জহির সাহেবকে দেখা। এর মাঝেই হুট করে পড়েছে কেয়ার যাত্রা। ডাইনিং এরিয়া ছেড়ে লিভিং রুমে বসে খেয়া তার বড় দাদুকে জড়িয়ে ধরে আদর খাচ্ছে নরম হাতে। বৃদ্ধা মানুষের আদরগুলোর স্বাদ ভিন্ন রকম, অগাধ স্নেহ মেশানো থাকে তাতে। তাদের গা হতে ভেসে আসা পান সুপারির মিষ্টি গন্ধ কেয়ার ভীষণ পছন্দ। সুযোগ পেলে সে নাক ডুবিয়ে শুষে নেয় এই সুঘ্রাণ। আল্লাহ মাঝে মাঝে মানুষের জানমালের ক্ষতির মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নেন। দেখেন তার বান্দা তার প্রতি কতটুকু অনুগত। তোমার থেকে যা চলে গিয়েছে সেটা আল্লাহরই নিয়ামত ছিল, তাই মন খারাপ করবে না দাদু ভাই, বরং তার প্রতি সন্তুষ্টি আদায় করে ভবিষ্যতের জন্য দোয়া করবে, কেমন? আল্লাহর ওপর আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে দাদু। শুনে খুশি হলাম। জানো, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে দেখতে আসার। এলে না কেন? তোমার কায়সার চাচু দেশের বাইরে গিয়েছিল। রাজিন তো ছোট মানুষ, পরিস্থিতি হয়ে ওঠেনি। চাচিমণিকে নিয়ে আসতে। চাচিমণি কি আমাদের মতো জার্নি করতে পারে? প্লেনেও বমি হয়? হয় না বলছো? তাহলে তো কালকে আসতে কষ্ট হয়েছে। হয়েছে তো একটু। কিয়া বড় দাদুর কোল ছেড়ে ধীর গতিতে উঠে বসে। অনেকক্ষণ যাবৎ দুজনের খুটুরমুটুর আলাপ সেরে আসছে। বড় দাদুর নির্দেশ বাণীগুলো শুনতে বেশ ভালো লাগছিল। সবার বোঝানো উৎসাহ জোগানোতে নিজেকে শক্ত করে তুলেছে সে ক্রমাগত। দেওয়ালে সাঁটানো বড় ঘড়িটার পানে চোখ যায় তার। 3টে বেজে এলো, অথচ মেজর সাহেবের এখনও দেখা নেই। এই মানুষটার কি ব্যস্ততা সবসময় জুড়ে? কেয়া লিভিং রুম ছেড়ে নিজ রুমে প্রবেশ করে। ফোনটা হাতে নেই। ফোন ধরবে কি না আল্লাহ ভালো জানেন। তবুও সে চেষ্টা করে 2-1 বার, কিন্তু নিষ্ক্রিয় বস্তু বলে কথা। সহজভাবে সে কখনোই ফোন রিসিভ হবে না। ভাইয়া আসছে না কেন? ভাইয়ার কর্ম ভাইয়াকে ছাড়তে চায় না। ফোন ধরছে না? কেয়া ফোনটা বিছানায় রেখে কেয়ার দিকে তাকে নিরস কণ্ঠে জবাব দেয়, হুম। আচ্ছা ঠিক আছে, আবার ফোন দে। ধরবে না। ধরতেও তো পারে। আমার ব্যালকনিতে দাঁড়িয়ে কি করছিলি? বড় দাদু ডাকলো, এলি না কেন? দেখা করেছি তো। তোকে দেখে মনে হচ্ছে জোর জবরদস্তি করে বিদেশে পাচার করে দেয়া হচ্ছে। এমনি দিনেও তো বাসায় একদম ফিটফাট সুদর্শনার রমণী হয়ে থাকিস, অথচ আজ দেখে মনে হচ্ছে মাত্র খড় পাতা ঝাড়ু দিয়ে আসলি। সব সময় তোর বাজে কথা। ভাইয়াকে একটু ফোন করে প্লিজ। আমি জানি কেন ভাইয়াকে ফোন করতে বলছিস, যে কারণে বলছিস মনে হয় না সেটা পূরণ হবে। শুধু শুধু আশায় থেকে কষ্ট পাস না। যদি পূরণ হয়? কেয়ার জবাবের আগে বাহির হতে মাহাদীপের আগমনের আওয়াজ শুনতে পাওয়া যায়। কেয়া বিছানা ছেড়ে উঠে অগ্রসর হতে হতে বলে, আয়। তুই যা, আসছি।
কেয়া বের হতেই কেয়া ধরফরানো বুক নিয়ে এক পা দুপা করে আগাই সামনে। দাঁতের নিচে নখ খুঁড়তে খুঁড়তে সে ব্যাকুল চিত্রে দরজার পর্দা আলতো হাতে সরিয়ে একটুখানি উকি দেয়। চোখ মেলে ডাইনিংয়ের প্রান্তরে। যাকে ভেবেছিল সত্যি সে আসেনি। মাহাদীপ ভাইয়ের সাথে কেউ নেই। কেয়ার কথাই ঠিক আশা পূরণ হওয়ার নয়। কেয়া চক্ষু বুজে নেয় সঙ্গে সঙ্গে। গলায় আটকে থাকা দলা পাকানো কষ্টগুলো সে হজম করে নেয় চুপি সারে। আজ আসবে কেন বেটা খবিস? আজ তো আমাকে জ্বালাতে পারবে না। অসভ্য ইঁদুর একটা ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে, তাই না? এমনি আসা যাবে না। মাহাদীপ ভাইয়া না এসেছে, থাক তুই, আমি চলে গেলাম। তুই ড্রাইভার গিরিই করে যা। বাসা থেকে গোসল সেরে বের হয়েছে মাহাদীপ। চুলগুলো তার এখনও আধো ভেজা, মুখরেখা বেশ শান্ত। পরনে ধূসর সাদা শার্ট, সঙ্গে ব্ল্যাক প্যান্ট। খাওয়ার মাঝে সবার সঙ্গে হালকা কুশলাদি বিনিময় করে সে চেয়ার টেনে বসে। ফুল স্লিভ হাতা গুটিয়ে টেবিলের মাঝে নজর যেতেই তার মুখভঙ্গির ঘটে ব্যাপক পরিবর্তন। মিসেস শিরিন এসে তার প্লেটে পোলাও সার্ভ করে। এরপরে একে একে যুক্ত হতে থাকে নানান পদের খাবার। কেয়ার চাচিমণি এসে বেড়ে দেয় রোস্টেড লেগ পিস। গুলনার বানু তদারকি করতে করতে নাজ্জামের পাতে নজর দিয়ে বলে আরও একখানা ইলিশের পিস দিতে। কলি এসে সেটাও পূরণ করে যায়। মাহাদীপে দৃষ্টি রেখেই কিছুটা অসহায়ত্বের সাপ ফুটে ওঠে এত খাবার একসঙ্গে দেখে। কপালে মৃদু ভাঁজ দৃশ্যমান হয়। চোখ খুঁজে যায় তার অর্ধাঙ্গিনী দেখা পেতে। মিসেস সালমা ছেলের করুণ অবস্থা দেখে ঠোঁট চেপে হাসে। আর ছেলে তার শিকারির জালে পেঁচিয়ে গিয়েছে কঠিনভাবে। খুব সম্ভবত বের হওয়ার পথ নেই। অধিক মশলা কিংবা তেলযুক্ত খাবার বরাবরই এড়িয়ে চলে মাহাদীপ। একসঙ্গে এত ভারী খাবার সে লাস্ট কবে খেয়েছে মিসেস সালমার মনে পড়ে না। শুরু করছেন না কেন? হঠাৎ কর্ণকুহরে অতি পরিচিত কণ্ঠস্বর পেতেই মাহাদীপ হালকাভাবে ঘাড় ঘুরিয়ে তাকায়। দেখা পায় তার অর্ধাঙ্গিনীর অবশেষে, যার অপেক্ষায় সে এতক্ষণ চাতক পাখি নাই অপেক্ষা করে যাচ্ছিল। এবারের মতো বাঁচাও প্লিজ। মোটেই না, ফোন না ধরার শাস্তি পেতে হবে। মাহাদীপ বাম হাত দ্বারা পকেট হাতড়ে ফোন খোঁজে। দু পকেটের একটা পকেটেও সে ফোন পায় না খুঁজে। নিশ্চিত গাড়িতেই ফেলে রেখে এসেছে। ধীর স্থির কণ্ঠে মিসেস মাহাদীপের মন গলাতে বলে, যুদ্ধে গেলেও এবার থেকে তোমার ফোন রিসিভ করব। মন গলবে না তো। আই লাভ ইউ। লজ্জায় লালমুখ হয়ে ওঠে খেয়ার। মেজর সাহেবের মুখ হতে নিশ্চিত বাক্যটি আজ প্রথম শোনা তার। এত মানুষের ভিড়ে এরকম পরিস্থিতিতে নীরব স্বরে কথাখানা শোনা মাত্রই দৃষ্টিরেখা শিথিল হয়ে যায়। আর চোখে তার দিকে তাকিয়ে গলার স্বর টেনে বলে, আম্মু, উনি এত কিছু খেতে পারবেন না, অভ্যাস নেই। প্লেটটা চেঞ্জ করে দাও, আমি সার্ভ করে দিচ্ছি। মিসেস শিরিন হাতের কাজ থামি মেয়ের পানে তাকাই অবাক স্বরে বলে, কোনো সমস্যা হয়েছে? উনি খেতে পারেন না আসলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি সার্ভ করে দাও। আজকালকার ছেলেমেয়েদের খাবারের প্রতি নানান রেস্ট্রিকশন। খাবারের স্বাদ বোঝে না তারা। কি সব চাইনিজ বিদেশি খাবার অভ্যস্ত, শরীর ফিট রাখতে না খেয়ে পর্যন্ত থাকে। জয় সাহেব খেতে খেতে নিজের পাতে দৃষ্টি রেখে কথাখানা বলে। আকারে ইঙ্গিতে মাহাদীপকে বোঝালেও সরাসরি তার নাম উল্লেখ করে না। তবে যার বোঝার সে ঠিক বুঝে যায়। খেয়া প্লেট পরিবর্তন করে আবার নতুন করে খাবার সার্ভ করে। অল্প একটু পোলাও, কাটা সালাদ আর মুরগির মাংসের পাতলা ঝোল দিতে দিতে ধীর কণ্ঠে বলে, ঘাস পাতা খেয়ে বুঝি বুদ্ধি পারে। কোথায় কি বলে ম্যানেজ করা যায় ভালোই জানেন। মন থেকেই বলেছি। আর শ্বশুর সাহেবকে বলো কম করে খেতে, মস্তিষ্কে ফ্যাটি অ্যাসিড বাসা বেঁধে ফেলবে। আপনি চুপচাপ খান। ওরা দুইজনে অমধারা গুটুর গুটুর করতাসকে। কি কস? নাজ্জামাইয়ের কি পেট খারাপ হয়েছে নাকি? না দাদিবু, ঠিক আছে, ভারী খাবার খান না উনি। কে নাজ্জামাইয়ের গরু পাকের রোগ আছে নাকি? মাহাদীপ খাওয়ার মাঝে মৃদু হেসে ফেলে। শীতল স্বরে বলে, জি না দাদিবু। হইলে কইও, ভালো গাছান তো ঔষধের সন্ধান আছে আমার কাছে। জহিরে তো তাই খাওয়াইয়া পেট শক্ত করাইছি ছোটবেলায়। ওর পেট ঢিলা আসিল মেলা, হজমই হয় নাই। জয় সাহেব বিনা বার্তায় বিষম খেয়ে ওঠেন বেশ জোরে সোরে। তার প্রতিপক্ষ সমেত জামাইয়ের সামনে নিজের মান সম্মান কনর ভয়টা মাথা চাড়া দিয়ে ওঠে। এই ছেলে এমনি সুবিধা নয়, এর উপরে সুযোগ পেলে তো আরও কথাই নেই। গুলনার বানুর মুখের জবান যে কতটা ভয়াবহ তা তার পরিবার বেশ ভালো করেই জানে। কেয়া দাদিবুর কাছে গিয়ে নমজ
কণ্ঠে বলে, দাদিবু প্লিজ বাবাকে এখন কিছু বলো না। মন্দ কথা কি কইলাম মেনু? কিছু না, তুমি এসো তো, বড় দাদু ডাকছে। নাটকীয়তার শেষ দফায় খাওয়া দাওয়ার পূর্বের পাট চুকে ক্ষান্ত হয়। মাহাদীপ কেয়ার সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে নতুন লাইফের জন্য শুভকামনা জানায়। অতঃপর অগ্রসর হয় এখান হতে সে সোজা চলে যাবে থানায়। ওখানে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ করে আবার যেতে হবে CMH-এ। কিন্তু বাসা থেকে বের হওয়ার পূর্বে মাহাদীপের চোখ আবারও খেয়াকে খোঁজে। তার মহারানীর হতে বিদায় নেওয়া হলেও হয়তো কিছুটা অসম্পূর্ণ রয়েছে তাতে। কর্মব্যস্ত থাকা অর্ধাঙ্গিনীকে কিচেনের দিকে যেতে দেখে সে পা বাড়ায় সেদিকে। লোকচক্ষুর আড়ালে তড়িৎ বেগে টেনে কপালে চুমু এঁকে দিয়ে বলে, আসছি। কে আচমকা চুমুখে ভরকে যায়। নিজেকে ধাতস্থ করে স্বতঃস্ফূর্ত হেসে বলে, আসুন। বিকেল 4টা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পিছুটানে পিছুপার সংখ্যা কাটিয়ে সেই অন্তিম সন্ধিক্ষণ অবশেষে হাজির হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশাল কাচের জানালাগুলো দিয়ে ঢেলে পড়া বিকেলের সোনালি রোদ্দুর যেন বিষাদে মেশানো। আজ আকাশে হালকা পেঁজা তুলো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। অদূরে ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের দল কেয়াকেই ইশারা করছে অজানা পথে পাড়ি দিতে। মিজাজ শিরিন চোখের কোণে জমে থাকা অশ্রু মুছতে মুছতে কেয়াকে আলিঙ্গন করে নেয় শেষবারের মতো। কপালে গাঢ় চুমু এঁকে দেয় পরম মমতায়। ভারী গলায় বলেন, সাবধানে থাকবে, নিজের যত্ন নিবে। স্বপ্ন পূরণ করতে যাচ্ছ ঠিক আছে, তবে দাদিবুর কথা মনে রাখবে সবসময়। নিজের মান সম্মান ইজ্জতের হেফাজত করবে। এমন কিছু করবে না যেটাতে তুমি এবং আমরা বিব্রত হই। কেয়া ঠোঁট কামড়ে ধরে রাখতে চেষ্টা করে নিজের ভেতরে চাপা কষ্টগুলো। মৃদুভাবে মাথা নাড়িয়ে সায় জানাই মায়ের কথায়। এত খারাপ লাগছে কেন সে জানে না। মনে হচ্ছে জীবনের সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে চলে যাচ্ছে বহু দূরে। কেয়ার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে। লাউড স্পিকারে ডেকে পাঠানো হয় বিমান বাংলাদেশ BG-001 ফ্লাইটের যাত্রীদের। কেয়া অশ্রু ভেজা চোখ নিয়ে মলিন হাসে। পিছন ফিরে তাকায় বিদায় দিতে আসা সবার পানে। গুলনার বানু কেয়াকে বাসা হতেই বিদায় জানিয়ে এসেছে। কেয়া খুব করে চেয়েছিল এয়ারপোর্টে এসে বিদায় জানাবে, কিন্তু কেয়ার বারণের কারণে তা আর হয়ে ওঠেনি। সিকিউরিটি গেটের বাইরে হাত নেড়ে ভিতরে প্রবেশ করে সে। পেছনে ফেলে রেখে যায় একরাশ স্বপ্ন, মায়া আর না হওয়া কিছু ছিন্নমুকুল সম্পর্ককে। টার্মিনালের বাইরে আকাশে ক্রমেই গাঢ় নীল রং ছড়িয়ে পড়ে, যেন নতুন এক সন্ধ্যার প্রস্তুতি সারছে আড়ম্বরে। ইমিগ্রেশন পেরিয়ে কেয়া যত এগোয় সামনে, বুক তার তত বেগে কাঁপুনি দিয়ে ওঠে। মন বলছে এই বুঝি তার অসহ্য পুরুষটার সঙ্গে দেখা হয়ে যাবে। মুখোমুখি হয়ে দাঁড়াবে সামনে, এক পশলা বৃষ্টির ন্যায় হয়ে যাবে ঝগড়া। অশান্ত চোখ দুটো সেই মানুষকে খুঁজে বেড়ায়। আজ তার চিহ্নমাত্র নেই কোথাও। সমস্ত কার্যকলাপ শেষ করে ফ্লাইটে এসে কাঙ্ক্ষিত সিটে বসে পড়ে সে। চোখ দুটো তার এখনও উত্তাল, কোথাও পায়নি দেখা তার। আর তো একটু সময়, তারপরেই তো চলে যাবে। একটুখানি সময়ের জন্য কি দেখা দেওয়া যেত না? হবে তো ঝগড়ে, আটকাবে তো আর না। এলে কি খুব ক্ষতি হতো খবিষ্টার? বিমানের জানালা দিয়ে শেষবার ঢাকার আকাশ দেখে নাই কেয়া। চক্ষুরেখা টলমল, প্রকৃতি যেন সব রং আর অনুভূতি এক করে দিয়েছে আজ। ঠিক 5টায় ফ্লাইট শুরু হয়। কেয়ার ভিতরে জমানো কান্নাগুলো উগরে আসতে থাকে এক এক করে। দুহাতে মুখ ঢেকে সে মাথা নিচু করে কানে নিজেকে ভাসায়। এত নিষ্ঠুর মানুষটা একটাবারও এলো না, একটাবারও দেখা দিল না। সারা জীবনীকে ঠিক করে রেখেছে তাকে এভাবে কষ্ট দিয়ে যাবে। সময় পেরোই বেশ খানিকটা। আকাশপথে যাত্রা করতে করতে বিষণ্ণতায় ভরা মনটা নাজুক হয়ে পড়ে কেয়ার। চোখে দেখা দেয় নিদ্রাবিহীন রাতে ঘুমের রেশ। শরীর বেশ ক্লান্ত, চোখের জলগুলো শুকিয়ে গালে আস্তরণ ছড়িয়ে আছে তার। বিনা মেঘে বজ্রপাতের ন্যায় হঠাৎই পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম হতে ভেসে আসে এক প্রশালী গম্ভীর কণ্ঠস্বর। কেয়ার লেগে আসা ঘুমের রেশ এক লহমায় কেটে যায় সেই কণ্ঠস্বর শুনে।
সজাগ দৃষ্টি মেলে চক্ষুরেখা বড় বড় করে ফেলে। Good evening, ladies and gentlemen. As your captain Farhan Akib Drupi speaking, welcome aboard Biman Bangladesh flight VZ001 heading to London Heathrow. Currently, you are cruising at 3,100 feet with a speed of 900 km per hour. Weather condition is perfect and you are expecting a smooth landing. ধূপের গম্ভীর কণ্ঠে নরমতা ভেসে আসে। ইকোনমি ক্লাসে বসে থাকা সেই নাজুক রমণী ততক্ষণে হিমশীতল বরফের ন্যায় জমে গিয়েছে। But today, this is not just an ordinary announcement for me. Before I was a captain, I was just a man who fall in love. And right now, someone very special is on this plane, the enemy of my heart, my opponent, the bayleaf of my life, Kashfia Kabir Kea. Dear enemy, can you maintain our conflict for the rest of our lives? কেবিনে উপস্থিত যাত্রীগণ সারাশি চক্ষু মেলে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠেন কাশফিয়া কবির কিয়াকে। দুজন ক্রু এসে কেয়ার সামনে মিষ্টি হেসে একটা গোলাপ এগিয়ে দিতেই সবাই বুঝে যায় কে ক্যাপ্টেনের হৃদয় হরণী শত্রু রানী। কিন্তু যে কিয়া সে নিজেই হারিয়ে ফেলেছে বহুক্ষণ আগেই। হাত পাতার অসমান্তরাল ধারে কাঁপছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। নিজের শূন্য মস্তিষ্ককে সে চাইলেও পারছে না জাগ্রত করতে। একসাথে একাধিক কণ্ঠে কেয়া ভরকে ওঠে, সবার নজর তার দিকে, সবার তীব্র প্রতীক্ষা তাকে ঘিরে। কেয়ার স্মৃতিতে হানা দেয় বিচ্ছেদের সেই কঠিন স্মৃতিগুলো যা তাকে ক্ষত বিক্ষত করে তুলেছিল কঠিনভাবে, নিজেকে হারিয়ে ফেলেছিল অতলে। তবে বিশ্বাস ছিল ধ্রুব ফিরবে। কত প্রস্তাব প্রত্যাখ্যান করে একাকিত্বকে বরণ করে নিয়েছিল সে শুধুমাত্র এই পুরুষটার জন্য। চারপাশে প্রেমিক যুগল দেখে নীরবে মনকে বুঝিয়েছে সে ফিরবে কোনো একদিন, কোনো এক সময়ে। নিজেকে অন্য জায়গায় জড়ানোর বহু সুযোগ থাকলেও সে তা গ্রাহ্য করেনি। ভালোবেসেছে সে ধ্রুবকে, তবে সেটা ভীষণ কঠিন, ভীষণ আত্মত্যাগের। কেয়া নিজেকে অতীত হতে ফেরায়, দুহাতে চোখ মুছে সে দীর্ঘশ্বাস ফেলে লম্বা করে। সে অনুধাবন করে তার বাকি জীবনের অংশে এই অসহ্য পুরুষ শত্রুর খবিশ ডাস্টবিনকে তার লাগবেই, অন্তত ঝগড়া করার জন্য হলো। জীবনের ক্ষতি তো তার অনেক আগেই ঘটেছে, যেটুকু বাকি আছে সেটুকু না হয় পূর্ণ হক এই ড্রাইভারটাকে নিয়েই। হিসেব নিকেশের পালা শেষ করে সে রিনরিনে কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, ইয়েস। সিদ্ধান্ত। ঘুণে ধরা জীবন লগ্নে এই তিনটে শব্দ কিয়ার ভিতরে চলছে উত্তাল তরঙ্গ। কি করা উচিত, কি করবে সে? সময় ক্ষীণ, যা ভাবার যা করার এক্ষুনি করতে হবে। একটা সেকেন্ডকেও হাতছাড়া করা যাবে না। বিদেশের স্বপ্নটাকে সে যে নিছক স্বপ্ন হিসাবে বনেছিল নিজের মাঝে, তার প্রমাণ সে পেয়েছে। আর কোনো যুক্তি খণ্ডন কিংবা সত্যতার প্রয়োজন নেই এতে। কিন্তু এখন শুধুই এক প্রতিবন্ধকতা। বাবাকে কি উত্তর দেবো? আমি সবটা কি স্বীকার করে নিব? বলবো বাবা আমি বিদেশ যেতে চাই না, আমার কোনো স্বপ্ন নেই এখানে, যা স্বপ্ন সেটা আমার দেশেই সুপ্ত বাসনায় ছিল, আমি স্রেফ নিজেকে বাঁচাতে এই পথ বেছে নিয়েছিলাম। ঘড়িকাটা ঘুরছে নিজস্ব গতিতে, সময়ের কোনো অন্তরেখা না থাকলেও কেয়া উন্মাদ হয়ে খুঁজে চলেছে স্বীয় অন্তরেখা। তার কাছে বিদেশ যাত্রাটা বিষাক্ত ন্যায়ের লাগছে, থামানোর উপায় খুঁজছে দিশাহীন ভাবে। যে নিজেকে, যে ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছিল বহু বছর আগে, ঠিক সেই ভালোবাসাকে পুনরায় ফিরে পেয়ে আর চাইছে না হারাতে, আর চাইছে না সেই বিষাদীয় দিনগুলোর মুখোমুখি হতে। অর্ধেকটা জীবন তো আত্মত্যাগ করে এলো, আর কত? ট্রানজিটের সময় হয়ে আসছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাতে আর অল্প কিছুক্ষণ বাকি। দুহাতে মুখ ঢেকে সে সিদ্ধান্ত নিতে উপনীত হয় এই ক্লান্তি লগনে। ঠিক কী করা উচিত? গন্তব্য পৌঁছানো নাকি ফিরে যাওয়া? অবশ্য গন্তব্য পৌঁছালেও সে তার ভালোবাসাকে ঠিক পাবে, কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে ভাগ করে ফেলবে দূরত্বের সীমানায়। এতকালের অবসানে আবারও অপেক্ষা। জীবনটা খুব ছোট, এই ছোট্ট জীবনের সাধ্যের ভেতরে যা তা হেলা করে ফেলে দেওয়াটা ঠিক না। আমি আসলে কি চাই
আমার জীবনে আসলে দরকারটা কি? কেয়ার নিজেকে করা প্রশ্নে নিজের উত্তরের সন্ধান খুঁজতে তৎপর হয়ে ওঠে। এরই মাঝে প্লেন ল্যান্ডিং করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্লেনে উপস্থিত যাত্রীগণ সারিবদ্ধ প্রস্থান নেওয়ার কালে কেয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসে। আজকের এই দিনে একটা বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন তারাও। হয়েছে ভালোবাসার বহিঃপ্রকাশের এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতায় অংশীদার। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ ডিয়ার, সেস হ্যাপি ওয়েলস। আমার বিগত 17 বছরের প্লেন যাত্রা পথে এরকম একটা মুহূর্ত ছিল প্রথম। দারুণ অভিজ্ঞতা। ভালোবাসা মধুর তপস্যার জিনিস, বুঝেছো মেয়ে? একে আগলে রেখো যত্ন করে। যে পুরুষ নিজের ভালোবাসাকে, ভালোবাসার মানুষকে নিজের প্রফেশনালিজমের বাইরে গিয়ে প্রকাশ করে স্বাচ্ছন্দ্য, তার ভালোবাসাটা সত্যিই সুন্দর। গ্রহণ করে তাকে একটু শক্ত করে জড়িয়ে ধরার মাধ্যমে। লটস অফ লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। কেয়া মুগ্ধ চোখে ভদ্র মহিলাটির অভিবাদন গ্রহণ করে। তার শত স্ফূর্তভাবে বলা কথাগুলো ভাবিয়ে তোলে তাকে আরও একটিবার। মানুষ সত্যিই হয়তো ভালোবাসার কাঙ্গাল। এই একটা জিনিসের উপস্থিতি যেমন জীবনকে রাঙিয়ে তোলে রংধনুর মতো করে, ঠিক এর অনুপস্থিতিটাও করে তোলে বিপন্ন। অর্থকরী প্রাচুর্যকে হার মানিয়ে দেয় নির্দ্বিধায়। জীবনে সবাই চাই ভালোবাসা, সবাই আসলেই হয়তো এটা মধুর তপস্যার জিনিস। এই একটি জায়গায় এসে প্রত্যেকটা মানুষ দুর্বল। হ্যান্ড লাগেজ আর কাঁধ ব্যাগটা নিয়ে হাজারো প্রশ্নকে মাথায় সাজিয়ে দ্রুত হাঁটা শুরু করে সে। এভাবে ভাবনা চিন্তা দ্বিধা দ্বন্দ্বকে নিয়ে সারাদিন ভাবলেও পিছু ছাড়বে না। তার চেয়ে বরং পরিস্থিতি সম্মুখীন হওয়া যাক। নিজের জীবনে প্রথম কোনো কঠিন সিদ্ধান্ত একা নিলাম। আমি জানি না এর প্রতিক্রিয়া কী হবে, কেমন হবে, তবে মনের কথাটাই শুনলাম। নিজেকে অবশেষে গুরুত্ব দিলাম। দেখি এর ফলপ্রসূ। দ্রুত পায়ে প্লেন থেকে নেমে কিয়া ছুটে এয়ারলাইন্সের কাউন্টারে। সাধারণ প্যাসেঞ্জার হিসেবে ফ্লাইট ক্যান্সেল বা রিরুট করা সময় সাপেক্ষ দেখে সে ফোন বের করে তৎক্ষণাৎ। আমি ট্রানজিট এরিয়ায় আছি, হেল্প চাই। ছোট্ট খুদে বার্তা ককপিটে অবস্থানরত ধ্রুবের কাছে পৌঁছেছে তা নির্নিমেষে। পরবর্তী ফ্লাইটের চেকলিস্ট সম্পূর্ণ করতে গিয়ে সে দৃষ্টি ঘুরে সদ্য আসা বার্তার দিকে। স্বাভাবিক দৃষ্টি বদলে গিয়ে তার কপাল ভাঁজ হয়ে আসে। সূক্ষ্ম চোখে তাকিয়ে অনুধাবন করে সাহায্যের অর্থ কী, বিপদ নাকি বিরহ। সময় খুব যে বেশি আছে তা নয়, কিন্তু যেটুকু আছে তার মধ্যে ধ্রুবের স্বল্প সময়ের জন্য দেখা করার পরিকল্পনাটুকু সম্পূর্ণ হবে যথার্থভাবে। হাতে থাকা ঘড়িতে এক নজর চেয়ে সরাসরি গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ করে। জানে একজন স্পেশাল গেস্ট তার সাথে জরুরি দেখা করতে চায়। ট্রানজিট ভিজিটর পাস লাগবে তাকে সিকিউরিটির জন্য আনার জন্য। গ্রাউন্ড হ্যান্ডলার ধ্রুবের তাৎক্ষণিকভাবে চাওয়া সাহায্যকে গুরুত্ব সহকারে নেয় এবং তা স্বয়ংসম্পূর্ণ করতে দুবাই এয়ারপোর্ট হতে সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন জানায়। ট্রানজিট প্যাসেঞ্জাররা সাধারণত এয়ারসাইডে যেতে পারে না, বিধায় আলাদা করে নিতে হয় এই পারমিশন। স্বল্প সময়টুকুকে বাঁচাতে ধ্রুব ককপিট ছেড়ে দ্রুত আসে বোর্ডের গেটের কাছে। অতঃপর গ্রাউন্ড স্টাফ কিয়াকে নিয়ে আসা মুহূর্তেই সাক্ষাৎ পর্বের জন্য চলে যায় সে এয়ারলাইন অফিস লাউঞ্জে। সাহায্য দরকার, তাও আমার কাছে? আল্লাহ, তুমি কি না পারো। রাজাকে বাদশাকেও ফকির বানাও, আবার ফকিরকেও। আজ নিজেকে আমার সত্যি রাজা বাদশা মনে হচ্ছে। ধ্রুব উল্টাপাল্টা কথা কম বল। ইউনিফর্ম পরে লাট সাহেব সেজে থাকলেও তোকে ফকিরের মতোই লাগছে। কুঞ্জবনে সেই দুপুরবেলায় আসা ফকিরটা। কেয়ার দিকে ধ্রুব গাঢ় দৃষ্টিতে তাকাই, দুহাত প্যান্টের পকেটে নিবদ্ধ রেখে নির্বিকার ভঙ্গিতে বলে, আচ্ছা মানলাম তাই, কিন্তু তোকে দেখতে এমন লাগছে কেন? কেমন? মনে হচ্ছে শিলবাড়ির ধোপারানি। বাড়ি বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে ব্যাগে লাগেজে ভরে ধুতে যাচ্ছিস পুকুরে। বিদেশের পুকুরে কি সাবান কম লাগে নাকি? আমার কিছু জামা কাপড় ধুতে হতো। একটু আগের ছলো ছলো চোখ এবার জ্বলে ওঠে রাগের দীপ্তি শিখায়। কেয়ার শক্ত চাহনি দেখে ধ্রুব হেসে বলে, কুল কুল, সাবান খরচটা আমিই দিতাম। সেই সাবান দিয়ে তোর মুখ ঘষে দিতাম, ফকিরা বলে রাজা।
আমি রাজা হলে তুই তো তাহলে ফকিন্নি পুলের রানী। বাজে কথা বন্ধ করবি তুই, নাকি ইউকে চলে যাব আমি? হ্যাঁ, ইউকেই তো যাচ্ছি, শ্বশুরবাড়ি তার নয়। কেয়া দমে যায় শ্বশুরবাড়ির কথা শুনে। নিজেকে ধীর স্থির করে সে ক্রমাগত চোখের চাউনি অন্যদিকে নিক্ষেপ করে। হ্যান্ড লাগেজটা কষলে শান্ত কণ্ঠে বলে, আমি ব্যাক করতে চাই দেশে, ইউকে যাব না। ধ্রুব যেন কেয়ার মাত্র বলা কথাটা শুনেও শোনে না। কিছু সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে সরু চোখ করে বলে, আবার বল। আমি ইউকে যাব না, আমি দেশে ফিরে যাব। কিছু খেয়েছিস নাকি? কিন্তু ফ্লাইটে তো তার নিষিদ্ধ। কেয়া অন্যদিক হতে চাহনি সরিয়ে এনে ধ্রুবের চোখে চোখ রাখে। মুখরেখা ভরা সন্ধ্যাকালে ডুবি থমথমে শট টেনে বলে, আম সিরিয়াস ধ্রুব, তোর স্বপ্ন? ঘুম ভেঙে গেছে আমার। ক্রেডিটটা তাহলে আমার। যারই হোক, আমি দেশে ফিরে যাব। ধ্রুব এগিয়ে আসে কেয়ার দিকে। মাঝখানে স্বল্পখানিকে দূরত্ব বজায় রেখে শীতল কণ্ঠে বলে, সংসার ধর্ম করতে যাচ্ছিস বুঝতে পেরেছি, কিন্তু এমপি সাহেব তো আর তা বুঝবে না। সে ঠিকই ভেবে বসবে আমি তোকে যেতে দেইনি বিদেশে, তোকে তোর স্বপ্ন পূরণ করতে দেয়নি। আমার যা স্বপ্ন তা দেশেই। পরে আফসোস করবি না তো? কেন? আফসোস সৃষ্টি করার ইচ্ছে আছে নাকি তোর? আমার নেই, কিন্তু তুই তো মাফিয়া মাস্তানা। দেখা যাবে আমার উপর অত্যাচার করে আমাকেই শাসিয়ে সকাল বিকাল আফসোস করছিস, এমপি সাহেবের কাছে কেঁদে কুটে আমার নামে বিচার দিচ্ছিস। আমি নিতান্তই সরল মানুষ, চাই না কারো আফসোসের কারণ হতে। সারা জীবন কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতেও চাই না। ও হে কচুরিপানা ভর্তি নর্দমা, দয়া করে তোর ডায়লগ বন্ধ কর। আমি চলে যাচ্ছি ইউকেতে, করতে হবে না তোর আফসোস নিয়ে এত দুঃখ। ধ্রুব কেয়ার বাড়ানো গতি থামিয়ে দেয় হাত টেনে ধরে। নিজের ভিতরে সামান্য দূরত্বটা মেটানো মুহূর্তে কণ্ঠ খাদে নামিয়ে বলে, স্টুপিড, এগুলো জাস্ট ফর্মালিটি ছিল, সব ক্লিয়ার করে নিলাম। কনস্ট্যান্ট থেকে আফসোস করতে পারবি সারা জীবন? পারবো। ওকে, ডিল ফাইনাল। একটা সাদা পেপারে সাইন করতে হবে। আয়, তোকে আমি 2 পয়সারও ভরসা করি না। ধ্রুব কেয়ার হাতখানা শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে এগোয় সামনে। কেয়া তার হাঁটার সঙ্গে তাল মিলিয়ে যেতে যেতে মুখ বাঁকায়। তোকেও আমি 2 পয়সার ভরসা করি না। জানি, বাট আমি ভেবেছিলাম তাকে ঢাকার সীমানাও পার হতে দেব না। দুবাই পর্যন্ত এসেছিস, এই অনেক। এখন সোজা বাসায় চলে যা। লম্বা সময়ের বিরতি। দুবাই হতে ঢাকা রিরুটে এমিরেটস ফ্লাইটের যাত্রা শুরু হবে রাত 2টোর সময়, যেখানে ঘড়ির কাঁটায় ঘুরছে এখন মাত্র 10:30। অন্যদিকে ধ্রুবের ইউকেগামী ফ্লাইটের যাত্রার সময়সূচি 11:50 এতক্ষণ আমি কি করবো একা একা? মাত্র 4 ঘন্টা এতক্ষণ হলো। আমি না থাকলে তোকে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই যে সুবিধাগুলো পাচ্ছি সব এই ড্রাইভারের দয়ায়, একটু তো কৃতজ্ঞতা বোধ কর। ব্যক্তিগত ড্রাইভার থাকলে যদি সুবিধাই নিতে না পারি, তাহলে সেই ড্রাইভার চাম্বাদুরের সমান। ধ্রুব এয়ারলাইন ম্যানেজমেন্টের মাধ্যমে ফ্লাইট বুকিংয়ের কাগজপত্র আর সদ্য ইস্যু করা টিকিট চেক করতে করতে বলে, তোকে যে আমি আসমান থেকে জমিনে ফেলে দেইনি, শুকরিয়া আদায় কর। আমার প্রফেশন নিয়ে প্রশ্ন তুলেছিলি, তুই মনে আছে? আমার পড়াশোনা নিয়েও তুই প্রশ্ন তুলেছিলি, কি কি বলেছিলি মনে করে দিব? থাক, দরকার নেই, এগুলো কাছে রাখ। ধ্রুব কেয়ার হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে সময়ের দিকে চোখ বোলায়। পরবর্তী গন্তব্যের সময় হয়ে এলো। ডিলে ফেরতায়, বাসায় যাবি, এমপি সাহেবকে সব ক্লিয়ার আউট করবি। মামা মামির সামনে যেন নাটক না করে। আমি এসে পার্মানেন্টলি কবির ম্যানশন হতে ডাস্টবিন তুলে সিটি কর্পোরেশনে নিয়ে যাব। গুড বাই। ধ্রুবের এক নিমিষেই বলা কথা আর চলে যাওয়ার দিকে কেয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। কি বলে গেল মাত্র? ডাস্টবিন তুলে সিটি কর্পোরেশনে নিয়ে যাবে, তার মানে? বেটা তুই ডাস্টবিন, শত জনমের কপাল সিটি কর্পোরেশন ছেড়ে তোর সাথে ডাস্টবিনে যোগ দিচ্ছি আমি। চারপাশে ব্যস্ত মানুষের দূরপাল্লার পদচারণা। ঘড়ি কাটা যেন এখন কচ্ছপীয় গতিতে চলছে। 2 কাপ কফি শেষে হাঁটাহাঁটি করে বিরক্তিকর সময় পার করে কেয়া। লম্বা অপেক্ষার প্রহর কাটে তার বেশ কষ্টে। 2 রাত হলো নির্ঘুম নির্বাসনে থাকা ক্লান্ত দেহটাকে ঠেলে এনে বসে ফ্লাইটে। কষ্ট না করলে যেন সত্যি কেষ্ট মেলে না। শারীরিক মানসিক ধকল সামলে কাঙ্ক্ষিত জিনিসের স্বাদ পাওয়াটাতে এজন্য হয়তো এত পরিতৃপ্তির। যাত্রা শুরুর মাঝপথে হঠাৎই কেবিন ক্রু এসে কেয়ার সঙ্গে কুশলাতি বিনিময় করে। নিজ হতে তার কী কী প্রয়োজন হাসি মুখে জিজ্ঞেস করে
খাবার সার্ভ করে। নেমপ্লেটে লেখা মহিতা নামের রমণীটি মিষ্টি হেসে জানায়, ক্যাপ্টেন ধ্রুব এয়ারলাইন্সের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসর মেনে সব কিছুর ব্যবস্থা সহজ করে দিয়েছে। সেফ জার্নির জন্য করেছে বিশেষভাবে রিকোয়েস্ট, শুধুমাত্র আপনার জন্য। কিয়া সন্তুষ্টির চাহনি মেলে, ঠোঁটের কোণে ফোটে তার কষ্টের বিনিময়ে অর্জিত স্বতঃস্ফূর্ত হাসি। সিদ্ধান্তটা হয়তো সে সত্যি ভুল নেয়নি। ধ্রুবের একাগ্র চিত্রে দায়িত্ববোধ কিংবা ভালোবাসাটাই প্রমাণ করে সেটা। সামটাইমস গোয়িং ব্যাক ইজ দ্য ব্রেভেস্ট মুভ। কিয়া চোখ বন্ধ করে সিটের সঙ্গে হেলান দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করে। দৃঢ়চিত্রের মনোভাবে নেওয়া সিদ্ধান্তটা তাকে ভিতরে ভিতরে আত্মবিশ্বাসী করে তোলে। নিজের গুরুত্বটুকু সে বোঝে নিজের মনে সেই সোনাটাও জীবনে দরকারি। মস্তিষ্ক এখন তার রেশ হালকা লাগছে। 18ই মার্চ সকাল 9টা বনশ্রী। সকালের প্রারম্ভিকতায় কিচেনে হতে ভেসে আসছে প্রেসার কুকারের সিটি। নরম সবজি খিচুড়ি ঘ্রাণ ছুটছে বাসা জুড়ে। হালকা নাস্তা সেরে জয়ী সাহেব বের হয়েছেন ডাক্তারের কাছে। তারিখ পড়েছে অ্যাপয়েন্টমেন্টের। মিসেস শিরিন ডাইনিংয়ে ধোয়া ওঠা গরম গরম সবজি খিচুড়ি রেখে সবার প্লেট গুছিয়ে দিতে ব্যস্ত হন। শাশুড়ি মায়ের আগমন দেখে আগতেই তার চেয়ার টেনে প্রস্তুত করে রাখেন সামনে। আমা, রুটি না খেয়ে খিচুড়ি খাবেন? দাও দেখি, আজ খিচুড়িই খাই অল্প কেটা দিও। ও মেনু কদ্দুর গেল, খোঁজ খবর নিসাও না? খেয়া ফোন করেছিল কিন্তু রিসিভ করেনি বলল। জহিরে ক ফোন দিয়া শুনবার। রাত পার হইয়া সকাল হইল, কদ্দুর গেল কি হইল খোঁজ খবর নেওয়ার লাগবো না? এক দেশ থেকে আরেক দেশ যাওন কি সহজ কথা নাকি? আচ্ছা আমি দেখছি আমা, আপনি চিন্তা করবেন না। একটু মাংস দিই? না, মাংস দিও না। কাইসার জহিরের সাথে গেছে? জি। মিসেস শিরিন গুলনহার বানুকে গুছিয়ে দিয়ে খেয়াকে ডাকতে এগোন তার ঘরের দিকে। খেয়া, বড় দাদুকে চাচিমণিকে নিয়ে আসো। কলিং বেলের হঠাৎ জোরালো শব্দ। মিসেস শিরিন ঘড়ির দিকে এক নজর তাকিয়ে কলিকে নির্দেশ দেন দরজাটা খুলে দিতে। কলি দ্রুত পায়ে ছোটে দরজা খুলে দিতে। আচমকা কলির কণ্ঠে চিৎকার শুনে মিসেস শিরিন থতমত দৃষ্টিতে তার দিকে তাকায়। খেয়া বড় দাদু সহ সবাই দ্রুত পায়ে বেরিয়ে আসে ঘর হতে। গুলনার বানু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ। খেয়া দ্রুত এগিয়ে আসে দরজার পানে। একই সঙ্গে মিসেস শিরিনও। দরজার অপর পিঠে দুহাতে লাগেজ সমেত দাঁড়িয়ে এক রমণী, যার চোখে মুখে স্পষ্ট গাঢ় ক্লান্তির ছাপ। গুলনার বানু সবার মুখে মুখে অবগতা দেখে নিজেও এগিয়ে আসেন দরজার দিকে। চোখ মেলেন সামনে দাঁড়ানো মানবীটির পানে। আল্লাহ, এ মেন ও কে এখানে? কেয়া বাড়ির প্রত্যেকের বিস্মিত চাহনি দেখে যতটুকু ঘাবড়ানো দরকার ততটুকু ঘাবড়ায় না। বাসির প্রবেশের আগে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিল এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য। সবার চোখে মুখে বিস্তর প্রশ্নের ঝুলি। মনে হচ্ছে কোনো এক আগন্তুক ভুল করে বাসে প্রবেশ করে ফেলেছে। কেয়া দুহাতে লাগেজ ঠেলে ভেতরে প্রবেশ করে। সোজাসুজি গিয়ে দাঁড়ায় খেয়ার কাছে। সামনের বিপদ সংকেত হিসেবে দাঁড়িয়ে দাদিপু। এগোনোর প্রশ্নই ওঠে না। তুমি স্বেচ্ছায় এসেছো নাকি তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কেয়া? স্বেচ্ছায় এসেছি মা। কেন? আমি বিদেশে যাব না। এই মেন ও কিছু একখান কাম কই রাইছে বৌমা। কাম কাজের তো সিঁড়ি নাই জহিরের আমরা ঘাটে দেখি। আল্লাহ মাবুদ গো, এতগুলান টাকা খরচ কইরা আমার পোলারা দামড়ি মেনু বিদেশ পাঠাইলো, একদিনও হইল না মেনু কাইসা হাসির। যাবি না কে এখন? যাওয়ার জন্য তো তোর আত্মা বেগুন পোড়া হইয়া গেছিল। কেয়া, কি হয়েছে পরিষ্কার করে বলো। কেয়া খেয়ার ওনার মুঠোয় পাকিয়ে হাতের সাথে পেঁচানো শুরু করে। এলোমেলো দৃষ্টি ফেলে মায়ের দিকে তাকিয়ে ভর্ত কণ্ঠে বলে, বাবা কোথায়? বাবা হসপিটালে গিয়েছে। একটু পানি খাবো। কেয়া কেয়ার হাতে ওড়না ছাড়িয়ে ডাইনিংয়ের দিকে এগোয়। বড় দাদু কেয়াকে নিয়ে সোফার দিকে এগোলো। সবাই পিছু পিছু দরজা ছেড়ে সেদিকে যায়। গুলনার বানু কলিকে লাগেজ দুটো কেয়ার রুমে রেখে আসার নির্দেশ দিয়ে এগোয় সেদিকে। নিন বিলাতি ম্যাডাম, পানি খান, বিদেশ সফর করে এসেছেন। কেয়া খেয়ার হাত হতে পানি নেওয়ার মাত্রই একদমই তা শেষ করে ফেলে। নিজেকে ধাতস্থ করতে নেয় খানিকটা সময়। বাবা পাশে নেই, এটাই একমাত্র সুযোগ আম্মু দাদিপুকে ম্যানেজ করার। যা বলার এক্ষুনি বলতে হবে। সবার চোখে মুখে উৎকণ্ঠার
স্পষ্ট লেপন, প্রশ্নমুখ হয়ে আছে প্রত্যেকে, সঙ্গে বিস্ময়তার চরম অবকাশ। হঠাৎ এভাবে ফিরে আসার পিছনে কারণ কি তা যেন মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। কেননা এই মেয়ে বিদেশ পাগল। এতকাল যাবৎ তার বিদেশে যাওয়ার অদম্য ইচ্ছাকে হঠাৎ বাতিলের খাতেই কেনই বা ফেলবে সে? কেয়া সময় নষ্ট করে না, সামনের সোফায় বসরত দাদিবুর দিকে এক ছুটে চলে যায়। পায়ে হাত রেখে জোর গলায় অনুনয় করে বলে ওঠে, দাদিবু, আমি বিয়ে করতে চাই। সাত সকালে কবির মেনশনে যেন যাত্রাপালা নেয় অভিনয় শুরু হয়েছে, যেখানে একমাত্র অভিনয় শিল্পী কিয়া, বাদবাকি সবাই দর্শক। বৌমা, এ মেয়ে নোকরে কি ভূতে ধরছে নাকি? ভিন দেশের রাস্তা পার দিয়া আয়সা এমন উলট পালট কথা শুরু করছে কে? দাদিবু, আমি সত্যি বিয়ে করতে চাই। ওর পাশার আগে কেয়া এগিয়ে এসে কেয়াকে দাদিপুর পা হতে সারিয়ে নেয়। দৃঢ় কণ্ঠে কেয়ার কানের কাছে মুখ রেখে বলে, বাংলা সিনেমায় দেখতাম এটা ওটার সাথে ধাক্কা খেয়ে নায়ক নায়িকার স্মৃতি ফিরত, কিন্তু তুই তো দেখছিস সেটাকেও হার মানিয়ে দিয়েছিস। খল নায়িকা হয়ে প্লেনে উঠে স্মৃতি ফিরিয়ে এনেছিস। বাহ বাহ, সুবুদ্ধি উদয় হোক বৎস। তুমি কি বিয়ে করার জন্য চলে এসেছো? হ্যাঁ। মিসেস শিরিন মেয়ের প্রতি উত্তরে হতাশার নিঃশ্বাস ছাড়েন। আফসোস মিশ্রিত কণ্ঠে বলেন, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? বিয়ে করবে সেটা আগে বলোনি কেন? এত এত বিয়ে আসতো, সব টাল বাহানা করে না করে দিতে, বিদেশ বিদেশ করে মাথা খেতে। ছোটটার বিয়ের সময়ও তো করেই দিলে, এখন সমস্যা কি তোমার? কেয়া মাথা নিচু করে থাকে। গুলনার বানু বসা ছেড়ে উঠে কেয়ার সম্মুখে এসে দাঁড়ান। এই মেনু, সত্য করে রাখো, তোরে কেউ কিছু খাওয়াই নেই তো? সারা জীবন বিয়া করবি না কইলি, হঠাৎ চাঙ্গে উঠেই বিয়ার শখ মনে জাগলো কেমন কইরা? যাওয়ার সময় ভেবে দেখলাম তোমার কথাই ঠিক দাদিবু, বিয়েটা আমার করা উচিত। বিয়েই সকল সমস্যার সমাধান, আর বিয়ের গুরুত্বটাও অনেক। এই মেনু থাম, পোলায় কি করে? আকাশে ওড়ে। কেয়া কেয়ার হাতে চিমটি কেটে দাঁতে দাঁত চেপে বলে, গাধীর ঘরের গাধী বল পাইলট। পাইলট? সাম্বা দূরের লাহান ঝুল পড়ে আকাশে। ইটিস পিটিস কোন কাল থাইকা? ইটিস পিটিস ছিল না দাদিবু। মিসেস শিরিন ভুরু বাঁকিয়ে কেয়ার জবাব শুনে সন্দেহী কণ্ঠে বলে, ধ্রুব? কেয়া হালকা বিস্ময় প্রকাশ করে মায়ের সরাসরি ধরে ফেলার ভঙ্গিমা দেখে আমতা আমতা স্বরে বলে, জহিরে ফোন লাগাও বৌমা। বাবা রাজি হবে না, তুমি একটু ম্যানেজ করো প্লিজ দাদিবু, ওনারা কালকে বাসায় আসবেন বলেছেন। এই মেনু, তোর লজ্জা শরম কোনে? কলা গাছের সাথে বান্ধা রেখে আইসস, পোলার বাড়ি সব নিজেই ঠিকঠাক করে আইসস, তারিখও ফালাই আইসস দেহেও। ওনারাই বলেছেন। মেনু বিয়া করার কথা কইলে এর লাইগে বিয়া করো নাই। ফোন দি ফিকির ভালোই জানো। আমার ওনাকে আগেই জানতে হবে না, বাসায় আসুক তারপরে বলা হোক। রাজি তো হবেই না, উল্টো আরও অশান্তির সৃষ্টি হবে। অশান্তির কিছু নাই, মেনু বিয়া করবার চাইছে এই মেলা, আমি দেখতাছি। আপনারা যা ভালো বোঝেন করেন, এসবে আমি নেই। 3টা মেয়েই আমার 3 রকমের তারকাটা। জমিনে সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে, রাঙ্গা আভায় ছড়িয়ে গিয়েছে আকাশ। পশ্চিম দিগন্তে সূর্য ডুবতে ডুবতে রেখে গেছে কমলা লাল আঁচড়, যেন কেউ তুলি দিয়ে রং ছড়িয়ে দিয়েছে নীল ক্যানভাসে। আবার কবে ফিরবেন? সঠিক জানি না। আবার মিশন রয়েছে কি? মাহাদীপ খেয়ার নরম আঙ্গুলের মাঝে নিজের শক্ত হাত জড়িয়ে ভাঁজ করে নেয়, ঠোঁট সামান্য প্রসারিত করে বলে, এটা আবশ্যক একটা কাজ। এগুলো শব্দের ভার বহন করা অনেক কঠিন। আমার ভেতরে ঝড় তুলে আপনি সাগর পাড়ি দিন অনায়াসে। ভাবেন না কেন আপনার কিছু হলে আমার কি হবে? কেয়ার ডাগর চোখে জলের ভাব, কণ্ঠে নেমে এসেছে নমনীয়তার ভাঁজ। আর একটু হলে যেন ভারী হয়ে আসবে তা, কণ্ঠটা ব্যথিত। মেজো সাহেব কালকে ফিরে যাচ্ছেন তার কর্মস্থলে। এতদিন কাছে পেয়েও পায়নি তাকে। একটা দুর্ঘটনা, একটা দুর্গম পরিস্থিতি তাদেরকে করে রেখেছিল আলাদা। ছুটি শেষ হওয়ার কথা শুনে কেয়ার মনে বিষণ্ণতা হাজির হয়েছে দলবল বেঁধে। অপরদিকে অর্ধাঙ্গিনীর মনের ভাঁজ বুঝতে পেরে মেজর সাহেবও ছুটে এসেছেন তার কাছে সমস্ত কাজ ফেলে। কিছুটা সময় একান্তে নিজেদের মতো কাটাতে কেয়াকে নিয়ে বের হয়েছে বাসা থেকে খুব কাছে। মিসেস মাহাদীপ, প্লিজ ইউটার্ন নিন, ব্রেক ফেল করে ফেলেছেন। হালকা বাতাসে গাছের পাতা দুলে ওঠে, ফুলের গন্ধ ভেসে আসছে চৈত্রের মৃদু গরম আর শিউলির স্নিগ্ধতা মাখিয়ে।
লেকের ধারের কৃষ্ণচূড়া গাছ থেকে ঝরে পড়া অসংখ্য লাল কুড়িগুলো জড়োয়া বেঁধে পড়ে রয়েছে পায়ের কাছে। খেয়া হাঁটা থামে, আবছা অন্ধকারে মাহাদীপের দিকে তাকিয়ে বলে, আমি ব্রেক ফেলই করতে চাই, সোজা পথে যাব না ভেবেছি আর। তুমি আসো। মাহাদীপ সামনে এগিয়ে হাত বাড়িয়ে থাকলেও খেয়া এগোয় না সেদিকে। একই জায়গায় নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। মেজর সাহেবকে নিজের কাছে ধরে রাখার বৃথার চেষ্টা আর আবদার শুরু করেছে সে নানা রকম বাহানা। খেয়ার অটলতায় মাহাদীপ পিছু হটে আসে। খেয়ার সম্মুখে এসে দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে বলে, পাগলামি করছো কেন? খেয়া মাহাদীপের চাহনিতে চোখ রেখে তার বুকের মাঝে মাথা রাখে। তলিয়ে যাওয়া কণ্ঠ উন্মুক্ত করে বলে, জানি না, আমার ভীষণ ভয় করে। ভয় তো তারা করে যারা ভীতু, কিন্তু তুমি তো আমার স্ট্রং ওয়াইফই। আমার ভয় নিজেকে নিয়ে নয় মেজর সাহেব, আমার ভয় আপনাকে নিয়ে আর আপনার মিশনগুলোকে নিয়ে। মাহাদীপ খেয়ার নাকে ঠোঁট চাপিয়ে ছোট্ট করে চুমু দেয়। সতেজ কণ্ঠে বলে, অথচ আমি যদি সেই মিশনগুলোতে সাকসেস হই, তুমি নিজে সেটা নিয়ে গর্ববোধ করবে। তুমি হচ্ছে আমার অনুপ্রেরণার মূল উৎস। একজন আর্মি ওয়াইফ হিসেবে তুমি যদি নিজেকে দুর্বল প্রকাশ করো তাহলে সেটা দেখতে খুবই দৃষ্টিকটু, বুঝতে পেরেছি আমি। খেয়ার অভিমান মাখা কথাই মাহাদীপ ক্ষীণ হাসে। প্রিয়তমাকে ডান হাতের ভাঁজে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ধীর পায়ে হাঁটতে হাঁটতে এগোয় সামনে। আপনার বুঝদার মনোভাবটা আমাকে ভীষণ আকৃষ্ট করে মিসেস মাহাদীপ। অল্প কথাতেই বুঝিয়ে নিন নিজেকে। এটা খুবই ভালো একটা গুণ যা সবার মাঝে থাকে না। বুঝতে পারি সবই, কিন্তু মন বোঝে না, পারি না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। আমি আপনাকে হাজারবার বুঝতে এবং বুঝাতে প্রস্তুত। আপনার সমস্ত দুর্বলতা, রাগ, অভিমান, অভিযোগ আমার সামনে প্রকাশ করুন। আমি সেগুলো রিপেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করব। ক্লান্ত হন না কেন আপনি? একটা মানুষ হয়ে এত কিছু ব্যালেন্সে কিভাবে রাখেন? মেবি উইথ দ্য ব্লেসিং অফ দ্য ক্রিয়েটর। And the creator gives me a husband who has pure soulful heart. কমপ্লিমেন্ট। Yes, you fully deserve it. লেকের ধারে সাজানো গোছানো রেস্তোরাঁ, দুপাশে জলমান ছোট ছোট আলোকবাতি। নরম আলোয় ঝিলিকগুলো উপচে পড়ছে নদীর কিনারায়। মাহাদীপ খেয়াকে নিয়ে বসেছে বাইরের টেরেসে। কাঠের গুঁড়ি রাউন্ড শেপে কেটে রূপ দেওয়া টেবিলে স্থান পেয়েছে বেশ কিছু খাবার। শ্বশুর সাহেব ধ্রুবের দিকটা যেন একটু কনসিডার করে, খেয়াল রেখো। দরকার পড়লে আমার দিক থেকে তুমি ধ্রুবের পক্ষ নেবে। খেয়া সুপের চামচ নাড়তে নাড়তে মাহাদীপের দিকে তাকাই, উদাস কণ্ঠে বলে, জানি না আজকে রাতে কি হবে। কেয়া এভাবে ফিরে আসবে ভাবতেই পারিনি। বাবা ভীষণ রাখবে, এটা শিওর। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, আপনি একটু বাবাকে বোঝাবেন প্লিজ। খেয়ার কথায় মাহাদীপ খাওয়া থামিয়ে এক পলক তার দিকে তাকিয়ে আবার খাওয়াতে মনোযোগ দেয়। আমি বোঝালে পরিস্থিতি স্বাভাবিক থেকে আরো ঘোলাটে হয়ে যাবে। তোমার বাবা অঘোষিত যুদ্ধ শুরু করবে আমার বিরুদ্ধে। জামাই শ্বশুরের সম্পর্ক হয় মধুর, কিন্তু আপনাদের এত বিদঘুটে তেতো কেন? এমপি সাহেব আমাদের বিয়ের সময় নির্ঘাত নিম ফলের রস খেয়ে দোয়া করেছিল। খেয়া চোখ পাকিয়ে তাকায় মাহাদীপের দিকে। মাহাদীপ বইয়ের চোখ রাঙ্গানি দেখে হেসে বলে, সিরিয়াসলি? তুমি জিজ্ঞেস করে দেখো। বাজে কথা। খেয়া মাহাদীপের হতে চোখ সরিয়ে সুপের বাটিতে দৃষ্টি দিতেই কিছু একটা ভেবে পাশ ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে তার মসৃণ কপালে পড়ে বিস্তর ভাঁজ রেখা। দুটো রমণীর গাঢ় দৃষ্টিতে আটকে পড়ে আছে তার মেজর সাহেব, যেখানে তাদের চক্ষু জোড়ে অবলীলায় প্রকাশ পাচ্ছে একরাশ মুগ্ধতা আর আগ্রহতা। সাংঘাতিক ব্যাপার। খেয়ার মাথায় অগ্নি স্ফুলিঙ্গ বয় মুহূর্তেই। তার সামনে তারই মেজর সাহেবের দিকে নজর। রমণী দুটোকে সে মনে মনে কাটা চামচ দিয়ে চোখ তুলে ফেলার হুমকি দেয়। সেই সাথে সুপ্ত ইসে জাগ্রত করে চুলগুলো টেনে নাড়ুবেল করার অত্যাধিক সাহস। বিবাহিত পুরুষদের দিকে কুদৃষ্টি। শুনুন। জি বলুন। খেয়া সুপের বাটি ছেড়ে ছুঁড়ে বাম হাত মুঠো করে পারে মাহাদীপের দিকে। শক্ত গলায় বলে, এমার্জেন্সি চুমু লাগবে আমার। মাহাদীপ এক হাতে ফোন, অপর হাতে চামচ ছেড়ে খেয়ার দিকে তাকায়। লাজুকতার মুখে প্রথম চুমু শব্দটা শুনে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, এমার্জেন্সি চুমু লাগবে তোমার? হ্যাঁ, ভীষণ এমার্জেন্সি, এক্ষুনি দিতে হবে। ইয়েস, তা না হলে
আমার মাথার নিউরনগুলো সব ছিঁড়ে ছুড়ে যাবে। মাহাদীপ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে তার অর্ধাঙ্গিনীর অভিব্যক্তি। হঠাৎ এরূপ পরিবর্তন বোধগম্য না হলে সে নির্দ্বিধায় কেয়ার বাড়ানো হাতে গাঢ় করে চুমু খেয়ে বলে, নিউরন জোড়া লেগেছে? কেয়া মাহাদীপের দিকে সন্তুষ্টির চাহনি নিক্ষেপ করে, অতঃপর পিছনে তাকিয়ে মুখে বিজয়ীর হাসি টেনে ঠোঁট বাঁকা করে জোর গলায় বলে ওঠে, ইয়েস, একদম সুপার গ্লুয়ের মতো। দুটো রমণী হৃদয় ভঙ্গন হয়। সামনে বসা কপতির প্রেম দেখে মুখ পাংশুটে বর্ণ করে ফেলে নিমিষেই। নিরাশা মাখা কণ্ঠে একজন বলে ওঠে, শিট নিরু, বেড়া তো রিজেপ্ট। রাত 9টা, বনচ্ছিরি। লিভিং রুম জুড়ে নিস্তব্ধতার রেশ বেশ গাঢ়। আবহাওয়া এখনো পর্যন্ত স্বাভাবিক থাকায় উত্তপ্ততা ছড়ানোর সুযোগ পায়নি খুব একটা, তবে সেটা খানিক সময়ের জন্য বিরাজমান। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ব্যাপক। জহির সাহেবের সম্মুখ প্রান্তে মাথা নিচু করে বসে আছে কেয়া, পাশে দাদিবু, পিছনে খেয়া, মিসেস শিরিন সহ বাদবাকিগণ। এভাবে মাঝপথ হতে ফিরে আসার কারণটা কি? একই প্রশ্ন দুবার ছেড়ে 3বার হয়ে এলো, এখনও আসেনি উত্তরদাতার হতে কাঙ্ক্ষিত উত্তর। মিসেস শিরিন মেয়ের হয়ে জবাব দিতে গিয়ে এমপি সাহেবের উঁচু হাতরেখা দেখে থেমে যায়, সংকেতে বোঝায় যে যাকে প্রশ্ন করেছে তার হতে উত্তর নিতে ইচ্ছুক। তুমি কি আমার প্রশ্ন বুঝতে পারছো না কেয়া? বাবা, আমি বিদেশে যেতে চাই না। কেয়ার ক্ষীণ কণ্ঠে জট পাকিয়ে আসা উত্তর শুনে জহির সাহেব ধমকে ওঠেন সঙ্গে সঙ্গে। গলা চড়াও করে বলেন, বিদেশে যেতে চাও না মানে? সমস্যাটা কি তোমার? কেয়া কেঁপে ওঠে বাবার লাল চোখের ধমক খেয়ে। দাদিপুর শাড়ির আঁচল মুঠো করে চেপে ধরে ভরত চোখ নিচু হতে তোলে উপরে। আমি দেশেই থাকতে চাই বাবা। তোমার কি ব্রেন শর্ট আউট হয়ে গিয়েছে? কি বলছো বুঝতে পারছো তুমি? গুলনার বানু বিরক্ত হন জহির সাহেবের কথায়, কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বলেন, বেরেন সব ঠিক আছে, ও বিয়া করবার চায়। দাদিপুর ডিরেক্ট অ্যাকশনে কেয়া চোখ বন্ধ করে ফেলে সঙ্গে সঙ্গেই। কেয়ার কাঁধ খামচে ধরে খেয়া এক চোখ খুলে বাবার মুখভঙ্গির দিকে নজর দেয় সপ্তপণে। বিয়ে? কিসের বিয়ে? বিয়া মানে বিয়া, কিসের আবার বিয়া? মাইয়া বড় হইছে, বিয়া দেওয়া লাগবো না? জয় সাহেব ব্যস্ত হয়ে ওঠেন, কপালে ঘাম ছুটিয়ে তেজি স্বরে বলে ওঠেন, আম্মা বিয়ে দিতে হবে সেটা আমিও জানি, কিন্তু এভাবে কিভাবে? এটা কি ধরনের কাজ? মন যা চাইবে তাই করতে হবে? পথে যাইবার নিয়ে ওর হুঁশ আইছে, বিয়া করার লাগবো, পাত্র ঠিক কইরাইছে। মানে? অগ্নিগোলকে জহির সাহেব দগ্ধ হয়ে উঠতে থাকেন ক্রমেই। বিদেশ না যাওয়া পর্যন্ত ঠিক ছিল মোটামুটি, কিন্তু পাত্র ঠিক করে এসেছে শুনে তার মেজাজ সপ্তম আকাশে চড়তে শুরু করে। মানে হইল এ মেনু কি কাম করে জানি বলো না? গুলনার বানু মুখ তুলে খেয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই খেয়া ধীর কণ্ঠে জবাব দেয়, পাইলট দাদিবু। পাইলট? আকাশে উড়ে সাম্বাদুরের লাহান? পাইলট। জয় সাহেবের শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছানো মাত্রই মস্তিষ্কে হানা দেয় সর্বপ্রথম ধ্রুবের নামটা। নিজেকে ক্রমাগত নিয়ন্ত্রণ রেখায় এনে তবু একটাবার নিশ্চিত হওয়ার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, নাম কি তার? জি ধ্রুব। ব্যাস, যে ভয়টা পেয়ে আসছিল এমপি সাহেব, সেই ভয়টাই এখন দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তার। ধ্রুব ছোট জামের পরে আরেকটা আতঙ্ক। চোয়াল রেখা তার শক্ত থেকে শক্ততর হয়ে ওঠে। বিয়ে ক্যান্সেল। একই যুগে উপস্থিত সবাই চক্ষু মেলে জয় সাহেবের দিকে, মাত্র মুখনিষিত বাণী বোধগম্য হয় না কারোর। বিয়ে ক্যান্সেল মানে? মানে বাতিল। ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দেব না। কেন? ছেলেটার ত্রুটি কি? পুরোটাই ত্রুটি, ছোট জামাইয়ের কার্বন কপি। জয় সাহেবের লাগামহীন কথাই মিসেস শিরিন এবার বেশ বিরক্ত হন। যে কোনো বিয়ের সম্পর্কে সম্বন্ধ আসলেই সেটা ক্যান্সেল। দুনিয়া জুড়ে শত্রু তার। আপনার সমস্যাটা কি সেটা আগে বলবেন দয়া করে। কেয়ার সময়ও এমনভাবে নাচক করেছিলেন, এখন আবার কেয়ার ক্ষেত্রেও। সমস্যা কিছুই নয়, আমি নিজে যেখানে আমার মেয়েকে বিয়ে দিব সেখানেই হবে, অন্যথায় কোনো ডাক্তার পাইলট আমি গ্রাহ্য করব না। দেমাগের দেহি অন্ত নাই, তোর মায়া হইল অকর্মণ্য। ডাক্তার পাইলট আইসা যে বিয়া করবার চাইছে তাই মেলা, এত কথা বাদ।
মেয়ে লোক পছন্দ করছে, বৌমাও কইল পোলাটা ভালো, অশান্তিকরণের দরকার নাই। জহির সাহেব সরাসরি কেয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে বলেন। তোমার মতামত কি? কেয়া নিশ্চুপতা ছেড়ে মুখ খোলার চেষ্টা করতে থাকে। বুকের ভিতরে তার অস্থির চিত্রে কাঁপুনি শুরু হয়েছে। কেয়ার মতো নিজের গালে বাবার হাতে শক্ত একখানা চর সে আগে হতেই ঠিক করে রেখেছে, এখন শুধু প্রয়োগের অপেক্ষা। কিন্তু কেয়া তো তবু অনড় ছিল নিজের জায়গায়, মেজর সাহেবকে আপন করে নিয়েই ছেড়েছে। এক্ষেত্রে সে ছোট বোনকে দেখে মনে মনে সাহস সঞ্চার করতে থাকে। ও ধ্রুব ভাইকে বিয়ে করতে চায় বাবা, মতামত পজিটিভ। কেয়ার হতে কেয়ার উত্তরে জহির সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ান, শক্ত কণ্ঠস্বরে ভেদ করে কেয়াকে বলেন। ধ্রুবের সঙ্গে বিয়ে দিব না আমি, এটা সাফ জানিয়ে দিলাম। ভেবো না খেয়ার মতো জেদ করলেই আমি রাজি হয়ে যাব। বৈশা কথা ক, তোর কি কোনো কিছুতে ঝামেলা না করলে হয় না? ঝামেলা না আম্মা, আমি যেটা বলেছি সেটাই হবে। বাবা, আমি ধ্রুবকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। অবশেষে কেয়ার স্বীকারোক্তি প্রকাশিত হয় বহু কষ্টে। কেয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে মুখ খুলতে সক্ষম হয়, তবে এর কার্যকারিতা কতটুকু ফলপ্রসূ হবে সেটা অনিশ্চিত। জয়সেব মুখ খোলা মুহূর্তেই কলিং বেলের জোরালো শব্দ ভেসে আসে। রুদ্ধশ্বাস বৈঠক বিঘ্নিত হয় হঠাৎ কারোর আগমনে পদধ্বনিতে। কলির দেখা না পেয়ে খেয়া এগোয় দরজার দিকে। খেয়া সাদরে আমন্ত্রণ জানায় অচেনা ভদ্রলোক এবং ভদ্র মহিলাকে। লিভিং রুমের দিকে নিয়ে যেতেই সেখানে উপস্থিত দুজোড়া চোখ বিস্ফোরিত নেটে আগত ব্যক্তিগণের দিকে তাকায়। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেমন আছেন? জয়সেব থমথমে দৃষ্টিতে মহিদুল সাহেবের দিকে তাকান। মৃদুস্বরে সালামের উত্তর জানাতেই মিসেস তাহিরা বলে ওঠেন, দুঃখিত অসময়ে আপনাদের বাসায় এসে পড়লাম, তবে না এসেও থাকতে পারলাম না। মিসেস শিরিন খেয়াকে চোখের ইশারায় চা নাস্তার ব্যবস্থার নির্দেশ দিতে খেয়া চাচিমণিকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে কিচেনের দিকে অগ্রসর হয়। হঠাৎ কি মনে করে? জয়ী সাহেব ফের সোফায় বসতে বসতে মহিদুল সাহেবের দিকে নজর দেন। মহিদুল সাহেব আশেপাশে সবার উপস্থিতি লক্ষ্য করে বলেন, ভুল সময় এসে পড়েছি হয়তোবা। পারিবারিক আলাপ আলোচনা চলছিল নাকি? জি না, সেরকম কিছু নয়। কেয়া কেমন আছে মা? মিসেস তাহিরা কেয়ার পাশে বসে তাকে আলতো হাতে জড়িয়ে ধরেন। তার হাস্যোজ্জ্বল মুখভঙ্গি দেখে মনে হচ্ছে কেয়া তার বহুদিনের পরিচিত, অতি আপন কেউ। এমপি সাহেব, শুভ কাজে চলুন, আর দেরি না করি, অনেক তো অপেক্ষা করালেন, আর কত? কিসের শুভ কাজ? বেআইন হওয়ার শুভ কাজ। ধ্রুব আমাদের জানালো কালকে সে দেশে আসার পর আপনার বাসায় প্রস্তাব নিয়ে আসতে, কিন্তু আমরা ভেবে দেখলাম আবার কালকে, আজকে কেন নয়, চলে এলাম সরাসরি। ভাগ্নের চেয়ে আপনাদের উৎসাহই দেখছি বেশি। হওয়াটা স্বাভাবিক, একমাত্র ভাগ্নে বলে কথা। কিন্তু আমার সিদ্ধান্ত তো না। না মানে? না মানে আমার মেয়েকে আমি আপনার ভাগ্নের সঙ্গে বিয়ে দেব না। কেন দিবেন না? দিব না মানে দেব না। কিন্তু আমরা তো নিব। জোর করেই নেবেন? তো দরকার পড়লে উঠিয়ে নিয়ে যাব। বেশি বলে ফেলছেন না? মজা করলাম, সমস্যা কি আপনার? ছেলে মেয়ে দুটো একে অপরকে অপছন্দ করে, ঝগড়া করে বিয়ে দিতে সমস্যা কি? অপছন্দ করলে ঝগড়া করলে বিয়ে দিব কেন? কারণ ওরা ঝগড়া শেষে একে অপরকে ভালোবাসে। আমি ধ্রুবকে পছন্দ করি না। করতে নাই পারেন, সত্যি কথা বলতে আমারও তো আপনাকে পছন্দ নয়। লোকজন অফিসে পাঠিয়ে সবসময় হুমকি ধামকি উপরে রাখেন আমাকে। কিন্তু বিষয়টা তো আমার আপনার নয়, বিষয়টা ধ্রুবকে। আর ওদেরকে কেন আপনি আপনার পছন্দ দিয়ে বিচার করছেন? আমার ভাগ্নের খুঁতটা কি? জয়ী সাহেব মা বউ মেয়েদের সামনে সরাসরি খুঁতের কথা বলতে না পেরে উল্টো পথ ধরেন। খুঁত ধরতে গেলে তো অনেক, কিন্তু এসব মারামারি কাটাকাটি হুমকি ধামকি বাসার সবার সামনে প্রকাশ করা অনুচিত ভেবে বলেন, আপনার ভাগ্নের ব্যবহার ভালো নয়। ব্যাকগ্রাউন্ড ভালো আছে, বাবা মা নেই। দুনিয়াতে যদি লিখিতভাবে বাবা মা হওয়ার নিয়ম থাকতো, আমি এবং আমার ওয়াইফ সেটা কোটি টাকার বিনিময়ে হলেও কিনে নিতাম। ধ্রুব আমার নারীর অংশ নয় ঠিক, কিন্তু আমার কলিজার অংশ। আমার ছেলেও 3 বছর বয়স থেকে আমি ওকে লালন পালন করে আসছি নিজ হাতে। বাবা মা নেই কথাটা শুনে খারাপ লাগলো, জন্ম দিলেই কি সব মা হতে পারে? দুঃখিত, আমি আসলে বুঝিয়েছি সে তো থাকে বাইরে। আমার মেয়ে একা একা। এটা কোনো সমস্যা? কয়টা শাশুড়ি লাগবে আপনার মেয়ের জন্য?
এখনো 3টা বিয়ে করার বয়স আছে আমার। মিসেস তাহিরা শুল চোখে তাকান মহিতুল সাহেবের দিকে। কটমট করে মুখ খুলতেই মহিতুল সাহেব আমতা আমতা করে বলেন, মানে এমনি বললাম আর কি। গুলনার বানু শাড়ির আঁচলে গিট বেঁধে রাখা পান বের করে মুখে দেন আয়েশ করে। অতঃপর ছেলের দিকে নজর দিয়ে বলেন, জহির, তোর ইন্টারভিউ নাও হইছে? আম্মা, একদম চুপ কইরা থাক, এখন আমি কথা কমু। অনেক কথা কইছস এতক্ষণ। জয় সাহেব মায়ের কড়া গলায় ধমকে একদম চুপ হয়ে যান। অন্ধকার মুখ করে একরাশ বিতৃষ্ণা নিয়ে বসে থাকেন নীরবে। আমরা রাজি মাইয়া বিয়া দিতে। ছোট নাতনির পছন্দের জায়গায় বিয়া হয়েছে। মেজোরারে আফসোসে রাখ মুখে অগর কপালরা কইরা খাইব। আর বড় কথা, পোলা ভালা আছে, আমিও দেখছি। এ পর্যায়ে কায়সার সাহেব, বড় দাদু সবাই গুলনার বানুকে সমর্থন করে। জয় সাহেবকে মন গলানোর চেষ্টা করেন। অপরদিকে মহিতুল সাহেব চাঁদ হাতে পাওয়ার মতো খুশিতে প্রফুল্ল গলায় বলেন,